একদম কান্না করবি না। তোরা কান্না করলে কিন্তু আমিও কান্না করব, সেটা কি তোরা চাস? তন্নি ডানে বামে মাথা নাড়িয়ে না বোঝালো, তারপর কান্না জড়ানো কণ্ঠে বলল, আমার এখনো মনে হচ্ছে তোমার বিয়ে না। আমরা সবাই মিলে অন্য কারো বিয়েতে আসছি, বিয়ে শেষ হলে তোমাকে নিয়ে ঢাকা চলে যাব, কিন্তু এবার তো তা হবে না। তবুও মনটাকে মানাতে পারছি না। তন্নি আমাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। আমি খেয়াল করলাম আপনা আপনি আবার চোখ দিয়ে পানি পড়ছে। টেবিলে সবার মন খারাপ। মোবাইলে কল আসতেই আমি তন্নিকে ছেড়ে মোবাইলের দিকে তাকালাম। আমার জামাই মহোদয় কল করছে। দুদিন ধরে সে যা শুরু করছে, মনে হচ্ছে অন্য কেউ এসে তার বদলে আমাকে নিয়ে যাবে। একটু সময় পর পর কল করছে। আমি সবার দিকে তাকিয়ে বললাম, তোমরা খেতে থাকো, আবার উনি ভিডিও কল দিয়ে ফেলেছে, তার সাথে একটু কথা বলে নেই। তন্নি চোখ মুছে টিপ্পনি কেটে বলল, তোমার জামাই তো দেখছি বিয়ের আগেই বউ পাগল হয়ে গেছে। আমি মুচকি হেসে ওদের সামনে থেকে সরে গেলাম। কল রিসিভ করে তার দিকে একটা রাগী লুক দিয়ে জিজ্ঞেস করলাম, সমস্যা কি? হ্যাঁ, সারা রাত কথা বলে মন ভরেনি, আবার সকাল সকাল কল? আমার বউ, আমার যতবার ইচ্ছা হবে ততবার কল করব। আমার সাথে কথা বলতে হবে। আমার কি আর কোনো কাজ নেই? সারাদিন আপনার সাথে কলে কথা বলতে হবে? নতুন বই আবার কিসের কাজ? তুমি কিছু করবা না, যা করার বাকি সবাই করবে। খবরদার কোনো কাজে হাত দিবা না। ইস, ভালোবাসা দেখানো হচ্ছে। আমিও দেখবো বিয়ের পর এই ভালোবাসা কোথায় যায়। এনাজ আমার কথার উত্তর না দিয়ে গানের সুরে বলল, আমি তোর ব্ল্যাক কফি, তুই আমার সুগার। আমি তোর কোকা কোলা, তুই আমার বার্গার। তোর এই হটনেসে চলে আমি ছাড় খার পারছি না বেবি, তোকে খুব দরকার। এখন গান গাওয়া হচ্ছে? হ্যাঁ, তোমাকে রাখলে বেশি সুন্দর লাগে। এই আপনার কি কোনো কাজ নেই? হ্যাঁ আছে তো, আমি আমার টিডি পোকার সাথে কথা বলছি, এটাও একটা কাজ। আপনি আমাকে অনেক জ্বালাতন করছেন। আমি জানি, সবে তো শুরু, আরো কত কিছু যে সহ্য করতে হবে তোমাকে। এই অগোছালো ছেলেটাকে পুরোটা গোছাতে হবে ম্যাডাম। মেয়েরে পিটিয়ে সোজা করার জন্য আসতেছি আমি, একটু অপেক্ষা করেন। এনাজ আমার কথা শুনে চোখ দুটো ছোট ছোট করে আমার দিকে তাকালো। আমি তার চেহারা দেখে খিলখিল করে হেসে উঠলাম। কথা বলতে বলতে সেই ছোট্ট সবুজ ঘাসের মাঠের সামনে চলে এসেছি। সেই মাঠেই ছিল আমাদের শিশির ভেজা রোদ্দুর উপভোগ করা, একসাথে পাশাপাশি চলা। আমি ব্যাক ক্যামেরা দিয়ে সেই মাঠটাকে দেখিয়ে এনাজকে বললাম, দেখেন তো চিনতে পারছেন কিনা? এটা ওই মাঠটা যেখানে আমরা খালি পায়ে একসাথে হেঁটেছিলাম? জি হ্যাঁ, মনে আছে তাহলে? আমার মনে আছে, ভুলে যাওয়ার প্রশ্নই আসে না। আমি এখন একা একা শিশির ভেজা রোদ্দুর উপভোগ করব। একদম না, আমাকে ছাড়া তুমি কিচ্ছু করবে না। আমি আপনাকে ছাড়াই উপভোগ করব। ভালো হবে না কিন্তু টেডি পোকা। আচ্ছা, পরে একসাথে করবনি। এখন বাসায় যাও। তায়াং ভাইয়া কোথায়? কে জানে, ওর খবর জানি না। বেচারা অনেক ব্যস্ত, সব দিক সামলাচ্ছে। আর আপনি বসে বসে বউয়ের সাথে পেঁচাল পাচ্ছেন। ওদের সাথে হেল্প করলেও তো একটু কাজ কমে। আমি জামাই না, আমি কাজ করব কেন? দুই পা মুড়ে খাটে বসে থাকেন। হ্যাঁ তাই তো করছি। হাতের মেহেদি দেখাও তো। এই যে দেখেন। আমার নাম লেখনি? জি, আপনার শালিকারা লিখে দিয়েছে, দুই হাতেই লিখেছে। আপনার মেহেদি দেখি। ইমরানের বোন দিয়ে দিয়েছে, আমার দুই হাতেও তোমার নাম লিখে দিয়েছে। খুব সুন্দর হয়েছে। সত্যি? জি হ্যাঁ। তার সকালের খাবার খেয়েছেন? না, ইমরান ডাকছে। আমি কথা বলার ফাঁকে এনাজের দৃষ্টির অগোচরে শিশির ভেজা ঘাসে হাত দিয়ে আলতো করে ছুঁয়ে দিচ্ছিলাম। ঠান্ডা শিশিরের স্পর্শে অনেকটা ভালো লাগছিল। পেছন থেকে ঐশী চেঁচিয়ে ডাকলো, নভা খালামণি, কি হয়েছে? তোমার বন্ধুরা আসছে। কোন বন্ধু? সবার নাম তো জানি না, একজনের নাম সাদ্দাম। এটাই শুধু জানি তোমাকে খুঁজতেছে। কয়জন আসছে? 5 জন, 3টা ছেলে 2টা মেয়ে। তুমি যাও, আমি আসতেছি। তাড়াতাড়ি আইসো। ঐশী এক দৌড়ে আবার বাসার দিকে ছুটলো। আমি মোবাইলের দিকে ফিরতেই এনাজ জিজ্ঞেস করলো, কে আসছে? আচ্ছা তাহলে বাসায় যাও, পরে কথা হবে। আপনি গিয়ে খেয়ে নিন। আচ্ছা, আর শোনো। জি বলুন। আই লাভ ইউ। লাভ ইউ টু।
একটা গান পাঠাচ্ছি, সুন্দর সুন্দর যেও। ওকে, আল্লাহ হাফেজ। ধরবো না। তাহলে মায়ের চলবে। আছে তো। দেখা যাবে নি, এখন রাখছি। ওকে, আল্লাহ হাফেজ। কল কেটে দিয়ে মুচকি হাসলাম, বিড়বিড় করে বললাম, পাগল, সে গান পাঠিয়ে দিয়েছে। গানটা মৃদু সাউন্ডে ছেড়ে বাসার পথ ধরলাম। রাত দিন চেনা তুমি ছিলে অচেনা, অন্তহীন মনে হতো মিষ্টি যন্ত্রণা, সেই ব্যথা উঠলো সেরে চোখেরই চাওয়ায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। কতদিন ভেবেছি শুধু দেখবো যে তোমায়, ক্লান্তহীন তুমি ছিলে আমার কল্পনায়, সেই ছবি উঠলো ভেসে চোখেরই পাতায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। গানটা শেষ হতেই সেটা অফ করে রুমে ঢুকলাম। সাফা, ঝুমা, তামিম, সাদ্দাম, শাকিল খাটে বসে আছে। আমাকে দেখেই সাফা, ঝুমা দৌড়ে এসে জাপটে ধরলো। আমি ওদের সরিয়ে দিয়ে কপট রাগ দেখিয়ে বললাম, কে আপনারা, কাকে চাই? ঝুমা সামনে এসে কান ধরে অপরাধী ভঙ্গিতে বলল, সরি বোন, রাগ করিস না প্লিজ। অপরিচিত মানুষের সাথে আমি রাগ করি না। সাফা এগিয়ে এসে আমার এক হাত জড়িয়ে ধরে মুখটা কাছুমাছু করে বলল, প্লিজ বনু, এবারের মতো মাফ করে দে। তামিম দাঁত কেলিয়ে বলল, আমি বলছিলাম দুবার রাগ করবে, তোরা কেউ শুনলি না, এবার ঠিক আছে না? আমি মুখ ঘুরিয়ে কঠিন গলায় বললাম, রাগ করতে অধিকার লাগে, সে অধিকার পাবো কোথায়? অপরিচিত মানুষের সাথে তো আর অধিকার দেখানো যায় না। সাদ্দাম বসা থেকে দাঁড়িয়ে এক হাত উঁচু করে থাপ্পড় দেওয়ার ভঙ্গিতে বলল, এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দেব, তখন সবাই বলবে নতুন বউ বোকরা। বোকরা বউ কথাটা শুনতে তো নিশ্চয়ই ভালো লাগবে না। কি অপরিচিত মানুষ বলা শুরু করেছিস? আমরা অপরিচিত মানুষ? আমি দুই হাত গুজে দরজার সাথে হেলান দিয়ে বললাম, আমার ফ্রেন্ড হলে হলুদের সকালে চলে আসতো, বিয়ের দিন সকালে আসতো না। সাফা আমার দুই হাত ধরে অনুনয় করে বলল, প্লিজ বোন, রাগ করে থাকিস না, আমরা আসতে চাইলে কি আসতে পারি বল? শাকিল মন খারাপ করে বলল, চল আমরা যাই, এতদিন পর দেখা হলো, এরপর দেখা হবে কিনা সন্দেহ। নোভা আমাদের না চেনার ভান করছে, বিয়ের আগেই বদলে গেছে, বিয়ের পর কি হবে আল্লাহই জানে। শাকিল যেতে নিলেই আমি ওর হাত টেনে ধরলাম, চোখ পাকিয়ে বললাম, একে তো কালকে আসিসনি, তারপর আবার আমাকেই রাগ দেখানো হচ্ছে। চুপচাপ এখানে বস, এক পা বাইরের দিকে দিলে মার একটাও মাটিতে পড়বে না। সাদ্দাম কপাল কুঁচকে বলল, এতদিন পর সবার সাথে দেখা হলো, তোর বিয়ে উপলক্ষে প্রত্যেকটাকে রাজি করিয়ে একসাথে এলাম, তারপরও তুই রেগে থাকবি? আমি মুখ বাঁকিয়ে বললাম, আমাকে উদ্ধার করে ফেলছেন, তা কালকে আসেননি কেন? আমি বলে দিইনি যে হলুদের সকালে তোদেরকে আমাদের বাসায় দেখতে চাই? তামিম শাকিলের পিঠে একটা ঘুষি দিয়ে বলল, প্রত্যেকটা নাটক শুরু করেছিল, একটাও আসতে চায়নি, তারই সমস্যা। কারো বাসায় কেউ নেই, বাসা পাহারা দিতে হবে, এক একজন ডং করছে। আমি বলছি তোরা না গেলে আমি একাই যাব, এর জন্য আমাকে সব মিলে বকছে। ওদের ছাড়া আমি যদি একা আসি তাহলে আমার সাথে কথা বলবে না। আমার সাদ্দামের কোনো দোষ নেই, সব দোষ এই তিনটার। তামিম এই কথা বলতেই শাকিল, সাফা, ঝুমা ওকে ঘিরে ধরল।
এখন ওর উপর ঝড় যাবে। আমি সবাইকে থামিয়ে দিয়ে বললাম, হইছে, আর ঝগড়া করতে হবে না। সবাই ফ্রেশ হয়ে খাবার খেয়ে নে। আমি তাদেরকে খাবার দিতে বলে দিচ্ছি। তোরা ফ্রেশ হয়ে সোজা প্যান্ডেলে চলে যাবি। ওদেরকে রুমে রেখে প্যান্ডেলের দিকে চলে গেলাম। সকালবেলা অনেক আত্মীয় স্বজন আসছে, তাদের সাথে কুশলাদি বিনিময় করে ওদের খাবারের ব্যবস্থা করলাম। খাওয়া শেষ হতেই একসাথে গল্পের আসর জমালাম। কতদিন পর সবার সাথে দেখা। কখন যে 12টা বেজে গেছে খেয়াল নেই। আম্মু ফুপির বকা খেয়ে তবেই উঠলাম। আমাদের গল্পের ফাঁকে তন্নি ইভারা পুকুর থেকে কলসি করে পানি নিয়ে এসছে। এখন আমাকে হলুদ দিয়ে ভূত বানিয়ে গোসল করাবে। গোসল শেষ হতেই দেখলাম পার্লারের মেয়ে 15 মিনিট ধরে বসে আছে। আমি দ্রুত সাজতে বসে গেলাম, নয়তো আবারও বকা ফ্রি। এখন 2 থেকে 3 ঘন্টা আমাকে বসে থাকতে হবে অন্যের অধীনে। তারপর আবার বউ সেজে বসে থাকতে হবে। আমার পিঠের হাড়টি আস্ত থাকলেই চলে, বসে থাকতে থাকতে না বেঁকেই যায়। বাইরে গুঞ্জন শোনা যাচ্ছে, বর এসছে, বর এসছে। কথাটা কানে আসতেই এক চিলতে হাসি ফুটে উঠল। সাজ পুরো কমপ্লিট। পার্লারের মেয়েটা হাতে গ্লিটার দিয়ে ডিজাইন করছে। এদিকে শীতের মধ্যেও আমার অস্থির লাগছে। লেহেঙ্গাটা অনেক ভারী, গোল্ডেন পাথরের ভারী কাজ করা। সাধারণত বিয়েতে লাল খয়েরি রং বেশি পরা হয়, কিন্তু আমার লেহেঙ্গাটা এনাজের ফেভারিট আকাশি রঙের। এনাজেরও সেম কালার শেরওয়ানি। ভেবেছিলাম আকাশিতে আমাকে মানাবে না, কিন্তু এখন দেখছি ভালোই লাগছে। অনন্যা আমার কাছে এসে জিজ্ঞেস করলো, খালামণি, ফিতা কোথায়? কিসের ফিতা? গেট আটকাবো সেই ফিতা। দেখতো ওয়ার্ড্রোবের দ্বিতীয় ড্রয়ারে নাকি। আচ্ছা, আমি দেখছি। লেখা কার্ডগুলো কোথায়? কোন কার্ড? ওই যে ছন্দ লেখা কার্ডগুলো। টেবিলের ওপরে ইভা রাখছিল, সেখানেই তো থাকার কথা। ও, পাইছি। ওরা কি চলে আসছে? মসজিদের ওইখানে আছে। ফিতা পেয়েছিস? এই সবুজ রঙের, এটাই তো। হ্যাঁ এটাই। আঙ্কেল তোমায় কল দিয়েছিল? গাড়িতে থাকতে একবার দেখেছিলাম। আমি সাজতেছিলাম, তাই বেশি কথা বলতে পারিনি। তুমি যাবা? কোথায় যাব? তুমি নাকি ইভাকে বলছো তোমার বিয়ের গেট তুমি ধরবা। বলছি। তাই জিজ্ঞেস করছি, যাবা? তোরা যা, আমি আসতেছি। অনন্য ফিতা নিয়ে চলে গেল। আমি পার্লারের মেয়েটার দিকে তাকাতেই দেখি মেয়েটা আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, কিছু বলবেন আপু? আপনি গেট ধরবেন? হ্যাঁ, কেন? গ্রামের মানুষ কি বলবে? কে কি বলবে তার তোয়াক্কা এখন আমি করি না। হঠাৎ আপনার এমন আজগুবি ইচ্ছে কেন জাগলো আপু? একটা ভিডিওতে দেখেছিলাম বউ গেট ধরে, তখন থেকে জাগছে। আপনি একটু তাড়াতাড়ি হাতের কাজটুকু শেষ করেন। বেচারি আমার দিকে বিস্মিত চোখে এখনো তাকিয়ে আছে। আসলে তার হজম হচ্ছে না যে বিয়ের কোণে বরের গেট আটকাবে। তন্নি, নূর, আপনি, ইভার চেঁচামেচি শোনা যাচ্ছে। গেট আটকানোর দায়িত্বে তারা আছে। আমি পার্লারের মেয়েটাকে তাড়া দিয়ে বললাম, আপু একটু তাড়াতাড়ি করেন না, ওই দিকে ওরা চলেও আসছে বোধহয়। মেয়েটা দ্রুত হাত চালাতে লাগলো। আমি ছটফট করছি, কতক্ষণে এখান থেকে যেতে পারবো। ইভা দৌড়ে আমার কাছে এসে বলল, বইনি, ভাইয়ারা চলে আসছে, জলদি আসো। আমাকে আর পাইকে আমি মেয়েটার থেকে আমার হাত সরিয়ে নিয়ে চট জলদি লেহেঙ্গা উঁচু করে দিলাম দৌড়। আসার সময় স্যান্ডেল জুতা পরে চলে আসছি। থাকে লেহেঙ্গার নিচে দেখা যাবে না। গেটের সামনে এসে সবাইকে উদ্দেশ্য করে বললাম, দেখি দেখি আমাকে একটু সাইড দাও তো। উপস্থিত সবাই আমাকে দেখে হতভম্ব। এনাজের চোখ চড়ক গাছ। তায়াং ভাইয়া কপালে একটা চাপড় মেরে বলল, তোর দ্বারা এসব সম্ভব। আমি ভাইয়াকে একটা ভেংচি কেটে ডন্ট কেয়ার ভাব নিয়ে বললাম, গেটের টাকা নিয়ে কোনো ঝামেলা করা যাবে না। আমার বোনেরা যা চেয়েছে তা দ্রুত দিয়ে দেন। নূর আপি আমার সাথে তাল মিলিয়ে বলল, বর দিতে না পারলে বরের বন্ধুদের ধরবো। তায়াং ভাইয়া মুখটাকে কাচুমাচু করে বলল, আমি মেয়ে পক্ষের লোক, আমাকে তোদের দলে নিয়ে যা। তন্নি চোখ পাকিয়ে বলল, একদম না, যেখানে দাঁড়িয়ে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো। সুবিধাবাদী লোক। টাকা চেয়েছি বলে এখন দল বদলের চিন্তা করছো? একটুও না, এত ভালো আমরা নয়। ইভা চেঁচিয়ে বলল, 10,000 না দিলে
গেটের বাইরে দাঁড়িয়ে থাকবেন, জলদি টাকা দেন। সবার হাতে নানা ছন্দ লেখা মাঝারি সাইজের কার্ড। প্রথমে তন্নি ওর হাতের কার্ডে লেখাটা জোরে চেঁচিয়ে বলল, এক বড় না দুই বড়, এনাস ভাইয়ের মন বড়। ইভা ওর হাতে থাকা বড় কার্ডটাকে পড়তে লাগলো। এই যে আইসেন দুলা ভাই, আস্তে আস্তে তুলবেন হাই, পায়েস দিমু লেটকাইয়া, ছবি তুলবেন ভ্যাটকাইয়া, আগে টেহা পরে বউ, মেয়া আমগো মৌটুসি মৌ, গরম গরম টেহা দিবেন, তাহলে বউ নিতে পারবেন। নূর আপি চেঁচিয়ে তায়াং ভাইকে উদ্দেশ্য করে বলল, আসসালামু আলাইকুম, বর আসছে বিয়ে করতে, আপনারা আসছেন কেন? তায়াং ভাইয়া চোখ দুটো ছোট করে নূর আপির দিকে তাকাতেই নূর আপি ভেঙচি কাটলো। ইভা চেঁচিয়ে বলল, আমাদের দাবি মানতে হবে, দাবি মানলে আপুকে পাবে। তন্নি আবারও বলল। এক বড় নাকি দুই বড়? সবাই একসাথে চেঁচিয়ে বলল। এনাস ভাইয়ের মন বড়। তন্নি ফের বলল। টাকা থাকলে পকেটে। সবাই চেঁচিয়ে বলল। বউ আসবে রকেটে। তন্নি থামতেই নূর আপি বলল, বুক চিনচিন করছে হাই। সবাই সমস্বরে চেঁচিয়ে বলল, মন খালি টাকা চাই। ইভা আমাকে খোঁচা মেরে বলল, তুমি কিছু বলো বইনি। আমি কি বলবো? বলো কিছু। আচ্ছা বলছি। এনাজের দিকে তাকিয়ে মিটমিট করে হেসে বললাম, জাগো ভাই বোনেরা জাগো, আমার জামাই টাকা না দিলে জামাইয়ের পাগড়ি লইয়া ভাগো। এনাজ চোখ দুটো রসগোল্লা বানিয়ে আমার দিকে তাকালো, তারপর শয়তানি হাসি দিয়ে বলল, আমার বউ আমি নেব, গেইটে কেন টাকা দেবো? সবাই একসাথে হো করে চেঁচিয়ে উঠল। আমি তার দিকে চোখ পাকিয়ে তাকাতেই সে এক চোখ মেরে দিল। রনক তন্নির দিকে তাকিয়ে জোরে চেঁচিয়ে ছন্দের সুরে বলল, বাচ্চা নিব, বাচ্চা নিব, বাচ্চা নিব, দেখা নিব, বউ নিব না শালি নিব, একদম কিন্তু 5,000 দিব। আমার চাচাতো ভাই মুহিন তার বিপরীতে চেঁচিয়ে বলল, 10,000 এক টাকাও কম নয়। উইদাউট টিয়া নো প্রিয়া। তন্নি কিছু সময় থেমে আবারও চেঁচানো শুরু করলো। টাকা দেন তাড়াতাড়ি। সবাই চেঁচিয়ে বলল। ঢুকে যান শ্বশুর বাড়ি। এনাজ ফের চেঁচিয়ে বলল। আমার বউ আমি নেব। তার বন্ধুরা সব চিৎকার করে বলল। গেটে কেন টাকা দিব? আমি সবাইকে হাত দিয়ে থামিয়ে বরের সাথে লোকগুলোকে বললাম, জলদি জলদি টাকা দিয়ে দেন। ওদের 5,000, বাকি 5,000 আমার। নূর আপি চেঁচিয়ে বলল, তুই কোথা থেকে আসছিস? যা ভাগ, এগুলো সব আমাদের। অবশেষে অনেক ধানাই পাড়াই করে 5,000-এ দুপক্ষ সম্মত হলো। 5,000 দিতেই ওরা কাছি এগিয়ে দিল। এনাজ ফিতা কাটার সাথে সাথে পার্টি স্প্রে, ফুলের পাপড়ির বর্ষণ শুরু করলো। আমি আর বেশি সময় এখানে থাকতে পারবো না, তাই লেহেঙ্গা উঁচিয়ে তাদের আগেই মারলাম দৌড়। ভাগ্যিস দুই পক্ষের মধ্যে কোনো মুরব্বি ছিল না, নয়তো এতক্ষণে নানার কথা রটে যেত। দরজার পাশের সোফায় গিয়ে বসলাম। এনাজও তার বন্ধুরা স্টেজে উঠেই নাচতে শুরু করলো। আমার জামাইটা খুশিতে না মান সম্মান মেরে ফেলে। আমি তায়াং ভাইয়াকে হাতের ইশারায় ডাকলাম। ভাইয়া সামনে এসে বলল, কি হয়েছে, কিছু বলবি? তোর বন্ধুকে থামা, বিয়ের খুশিতে তো পাগল হয়ে গেছে। স্টেজে উঠে লজ্জা শরমের মাথা খেয়ে কিভাবে নাচছে দেখ। পাগলের জামাই তো পাগল হবেই। তুইও তো একটু আগে নিজের বিয়ের গেট নিজে ধরছিস, তাহলে ও কেন নিজের বিয়েতে নাচতে পারবে না? আমি দাঁত চেপে ওর দিকে রাগি লুকে তাকালাম। ভাইয়া ডন্ট কেয়ার ভাব নিয়ে চলে গেল। একটু পর দেখি তায়াং ভাইয়া নিজেই স্টেজে উঠে বন্ধুদের সাথে নাচছে। আমি আমার কপালে একটা চাপড় মেরে রুমে চলে গেলাম। খাওয়া দাওয়ার পর্ব শেষ। আমাকে ইভা কয়েক লোকমা খাবার খাইয়ে দিয়েছিল। এতটুকুই আমার চালান। এখন কাজী বিয়ে পড়াবে। এনাজকে আমার পাশে বসানো হলো। এনাজের প্রত্যেকটা বন্ধুর বাবা আসছে, শুধু তায়াং ভাইয়ার আব্বু মানে আমার খালু ছাড়া। কাজী দেখে আমি ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করলাম। পুরো রুমে মুরব্বীদের আনাগোনা। কাজী তার মতো করে বিয়ে পড়ানো শুরু করলো। এনাজকে কবুল বলতে বললে একদমে 3 বার কবুল বলে ফেললো। ওর কবুল বলার স্পিড দেখে আমি কান্নার মধ্যে ফিক করে হেসে উঠলাম। মাথা নিচু করে এনাজের হাতে একটা চিমটি কাটলাম। সে আহ করে উঠতেই সবাই আমাদের দিকে একসাথে তাকালো। আর বড় চাচু জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবা? এনাজ একবার আমার দিকে তাকিয়ে চাচুকে বলল, কিছু না। কাজী আমাকে কবুল বলতে বলেছে, কিন্তু কান্নার দরুন আমার
গলা বন্ধ হয়ে আসছে, আমি শুধু ফুপাচ্ছি। আব্বু আমার সামনে এসে বিষণ্ণ মনে বলল, কবুল বলো মা। আব্বুকে দেখে আমার কান্নার বেগ বেড়ে গেল। আমার কান্নার শব্দে আব্বুর চোখ টলমল করছে। কাঁদতে কাঁদতে কবুল বলে দিলাম। রেজিস্ট্রার পেপারে সই করে কান্নায় ভেঙে পড়লাম। একে একে বাকি কাগজগুলো সুষ্ঠুভাবে সমাধা হলো। মোনাজাত নিয়ে মিষ্টি মুখ করার ধুম পড়ল। মুরব্বীরা হাঁক দিল, এবার বের হতে হবে। বউকে বের করো। ব্যাস, একটু কান্না থেমেছিল, সেটাও বেড়ে গেল। কান্না করা অবস্থায় বড় ভাবি আমাকে সাথে নিয়ে দরজায় দাঁড় করালো। একটা নতুন কাপড় ধরে সাক্ষীদের সাথে কি জানি বলালো এনাজকে দিয়ে। দরজা দিয়ে বের হতেই আব্বু সামনে এলো। তাকে জড়িয়ে ধরে সে কি কান্না! আম্মু তো এর মধ্যে 2 বার অজ্ঞান হয়ে গেছে। ইভা, অনন্যা, অর্থি, তন্নি, নূরাপি সবাই চোখ মুছছে। একে একে সবার থেকে বিদায় নিলাম। এখন আমি ফুপিকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছি। আমার একটাই কথা, আমি যাব না। এদিকে সন্ধ্যা গড়িয়ে আসছে। তায়াং ভাইয়া এগিয়ে এসে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার এখনো মনে হচ্ছে না তুই আমাদেরকে ছেড়ে যাবি। যেদিন তোকে বাসায় রেখে গিয়েছিলাম তখন মনে হচ্ছিল প্রতিবারের মতো কিছুদিন পর তোকে এসে নিয়ে যাব, কিন্তু এবার তোকে নিতে আসবো না। বাসায় কেউ আমার সাথে ঝগড়া করবে না, কেউ আমার সাথে লেগে থাকবে না। দুষ্টুমের জন্য আম্মুর কাছে আর বকা খাবো না। তুই একদিন বলছিলি না এই সুখটা আমার সহ্য হবে না, আজ আমি সত্যি উপলব্ধি করতে পারছি। তোরা বিরক্ত না করলে আমি একটু ভালো থাকবো না। বাসাটা আগের মতো চুপচাপ হয়ে যাব। এই ভালোটা আমার সহ্য হচ্ছে না রে বোন, আমার কলিজা ফেটে যাচ্ছে। ভাইয়া হাউমাউ করে কেঁদে উঠল। ভাইয়াকে এভাবে কাঁদতে আমি কখনো দেখিনি। ইভা কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলছে। ভাইয়া আমাকে ছাড়তেই ও ঝাঁপিয়ে পড়লো আমার উপর। কান্না জড়ানো কণ্ঠে বলল, বইনে যাইও না তুমি। আমি তোমার নামে আম্মুর কাছে একটুও বিচার দেব না। তোমার সব কাজ করে দেব। তুমি যা বলবে তাই শুনবো। তোমার কোনো কথার অবাধ্য হব না। তবুও তুমি থেকে যাও। তন্নি এগিয়ে এসে 2 হাতে আমাদের দুজনকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। ওইদিকে বরপক্ষের মুরব্বীরা যাওয়ার জন্য তাড়া দিচ্ছে। তন্নির নাক টেনে কাঁদতে কাঁদতে বলল, অনেক মিস করব তোমাকে নুভা আপু। এতদিন তুমি আমাদের সাথে ছিলে। আমার কাছে মনে হয়েছে আমার একটা বড় বোন ছিল আমার সাথে। এখন থেকে আমাকে একা কলেজে যেতে হবে। কোনো ভুল করলে বড় বোনের মতো করে কেউ বকবে না, কেউ বলবে না এটা কেন করেছিস, ওইটা কেন করছিস। আমি তোমাকে সত্যি অনেক মিস করব, অনেক মিস করব। অর্থেই অনন্যা এসে সামনে দাঁড়িয়ে মুখ আটকে কান্না করছে। ওদের দুজনকে ছেড়ে অনন্যা অর্থিকে জড়িয়ে ধরলাম। অনন্যা হু হু করে কেঁদে উঠলো। কাঁদতে কাঁদতে বলল, এখন থেকে নানা বাসায় আসলে তোমাদের অনেক মিস করব খালামণি, তুমি তো থাকবে না। অর্থে আবার চোখের পানি মুছিয়ে দিয়ে বড়দের মতো করে বলল, আর কান্না করো না খালামণি, তুমি কান্না করলে সবাই কাঁদবে। আগামীকাল আমরা তোমাকে গিয়ে নিয়ে আসবো, এখন কান্না বন্ধ করো। একে একে নূর আপি, শাহিনুর আপি, সামাদ ভাইয়া, মুহিন, 3 ভাবি সবাইকে জড়িয়ে ধরে আর এক দফা কান্না করলাম। আম্মু এগিয়ে এসে আবার জড়িয়ে ধরতেই জোরে চিৎকার শুরু হয়ে গেল। তায়াং ভাইয়া এগিয়ে এসে টেনে নিতে লাগলো। আমি ভাইয়ার হাতে ইচ্ছে মতো থাপ্পড় দিতে লাগলাম। চেঁচিয়ে বললাম, ভাইয়া আমাকে ছাড়, আমি যাব না। পাগলামি করিস না বোন, আমি যাব না, আমি এইখানেই থাকবো। কালকে এসে পড়বি তো? আমি ভাইয়ার কথা শুনতে নারাজ। ভাইয়ার শেষে বাধ্য হয়ে আমাকে কোলে তুলে নিল। তাও আমি ছটপট করে নিজেকে ছাড়াতে ব্যস্ত। সাথে ভাইয়ার বাহুতে কিল ঘুষিত আছেই। ভাইয়া আমাকে নিয়ে দ্রুত চলতে লাগলো। চিৎকার করে কাঁদতে কাঁদতে গলা ভেঙে ফেলছি। শরীরের শক্তিও পাচ্ছি না। গাড়ির সামনে এনে ভাইয়া দরজা খুলে ভেতরে বসিয়ে দিল। আমার মাথা ভনভন করে ঘুরছে। তাও বাইরে যাওয়ার জন্য উঠতে নিলে এনাজ 2 হাতে কোমর জড়িয়ে ধরে আটকে নিল। ভাইয়া দরজা আটকে দিল। আমার সারা পৃথিবী ঘুরছে। ধীরে ধীরে মাথাটা এনাজের কাঁধে এলিয়ে দিয়ে জ্ঞান হারালাম। মুখে পানি ঝাপটা পড়তেই পিটপিট করে চোখ খুললাম। তাকিয়ে দেখি খালামণি মিষ্টি হেসে আমার দিকে তাকিয়ে আছে। খালামণিকে দেখে দুঃখ উঠে গেল। তাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠলাম। খালামণি মাথায় আশ্বাসের সুরে বলল, কান্না করিস না, আমরা এখানে আছি তো। আমি আছি, তোর তায়াং ভাইয়া আছে। মন খারাপ করে থাকিস না। তায়াং, ওকে একটু ধর। তায়াং, এই তায়াং। এনাম ভাইয়া বলল, তায়াং ভাইয়া তো এখনো আসেনি, কোথায় আছে বলতে পারছি না, কল করে দিচ্ছি। খালামণি পাশে থাকা মোহনাকে বলল, মোহনা, যাও গিয়ে ওকে ধরে একটু দাঁড়াও, আমি বরণডালা নিয়ে আসছি।
মোহনা এগিয়ে এসে আমাকে ধরলো। এনাজ ওকে সরিয়ে দিয়ে ইশারায় বোঝালো আমি ধরতে পারবো। মোহনা মুচকি হাসি দিয়ে সরে গেল। এনাজ এক হাতে আমাকে জড়িয়ে ধরলো। খালামণি যত নিয়ম আছে সব পালন করে বরণ করে নিল। বাসায় ঢোকার পর সোফায় নিয়ে বসালো। এখন নাকি আবার ভিডিও হবে। বসে থাকতে থাকতে আমি শেষ। কোমর ব্যথা শুরু হয়ে গেছে। সব ফ্ল্যাটের মানুষ এসেছে নতুন বউ দেখতে। ভিড় কমতেই আমি সোফায় হেলান দিয়ে চোখ দুটো হালকা বন্ধ করে ফেললাম। নে শরবতটুকু খেয়ে নে। আমার সামনে এক গ্লাস শরবত বাড়িয়ে দিল। আমারও বড্ড তেষ্টা পেয়েছিল, তাই কোনো কথা না বলে চুপচাপ খেয়ে নিলাম। খালামণির হাতে গ্লাসটা ফেরত দিতেই সে গ্লাস নিয়ে টি টেবিলের উপর রাখলো। এনামকে ডেকে জিজ্ঞেস করলো, তায়াং আসছে এনাম? না আন্টি, আমি কল দিয়েছিলাম, ভাইয়া বললো একটু বাসায় গেছে, সেখান থেকে ফ্রেশ হয়ে তারপর আসবে। আবার বাসায় গেছে কেন? তা তো জানি না। ও আচ্ছা, ওদিকে বাসর ঘর সাজানো হয়েছে। মেয়েটা এভাবে আর কতক্ষণ বসে থাকবে? সারাদিন ধরে বসে আছে। দুদিন তো একটু কষ্ট করতেই হবে, ভাবিকে বসে থাকতে থাকতে হাঁপিয়ে গেলে চলবে না। গিয়ে দেখ সব কমপ্লিট হয়েছে কিনা। সাজানো বহু আগেই হয়ে গেছে, ভাবিকে দেখে আসেন, আমি ফ্রেশ হতে চলে গেলাম। এনাম চলে গেল। সোফার উপর দুই পা মুড়ে বসেছিলাম। এনাজের দুটো বন্ধুকে দেখে দ্রুত পা নামিয়ে সুন্দর করে বসলাম। এদেরকে আগে কখনো দেখিনি আমি। আমাকে দেখে রাখার জন্য মোহনাকে রেখে খালামণি কিচেনের দিকে চলে গেল। দুই বন্ধুর মধ্যে একজন সামনে এসে মুখ টিপে হেসে বলল, ভাবি আজকে টি-20 ম্যাচ হবে নাকি? আমি প্রথমে তাদের কথা বুঝলাম না, পরে বুঝতে পেরে আমি চোখ দুটো গোল গোল করে সামনের এনাজের দিকে তাকালাম। এনাজের গাল দুটো লাল টমেটো হয়ে আছে লজ্জায়। সে দ্রুত পায়ে সামনে এসে যে কথাটা বলেছে তার পিঠে এক চাপড় মেরে পড়ল। শালা চুপ কর, কোথায় কি বলতে হয় জানিস না? ছোট বোন আছে সামনে। মোহনা হয়তো কথাটা শুনতে পায়নি কিংবা শুনলেও বুঝতে পারেনি, তাই অবাক চোখে আমাদের দিকে তাকিয়ে আছে। আমি মাথা নিচু করে মিটমিট করে হাসতে লাগলাম। আবারও ছেলে দুটো কিছু বলার জন্য মুখ খুলেছিল। এনাজ দুজনের মুখ চেপে বাসার বাইরে টেনে নিয়ে গেল। আমি ফিক করে হেসে উঠলাম। আমার থেকে এনাজ বেশি লজ্জা পেয়েছে। মোহনা আমাকে হাসতে দেখে বলল, কি হয়েছে ভাবি? কিছু না। কিছু লাগবে বলো। আচ্ছা। বাসায় বাকি সবাই গেল কোথায়? আর কাউকে দেখছি না যে। ইমরান হাসমি ভাইয়া, শাহেদ ভাইয়া, রায়হান ভাইয়ার বোনকেও তো দেখছি না। তারা আসেনি? এসেছে তো, কোথায় আছে জানি না। তোমাকে তোমার পাহারাদার হিসেবে নিযুক্ত করেছে, তাই অন্য কোথাও যাওয়া মানা। আমি কোথাও গেলে সেই ফাঁকে যদি তোমাকে কেউ কিডন্যাপ করে নেয়, তাহলে এনাজ ভাইয়া হার্ট অ্যাটাক করবে। আমি মিটমিট করে হাসলাম, কোনো উত্তর দিলাম না। এনাজ মহোদয়ের দেখা নেই। কি লজ্জাটা না পেয়েছে বেচারা। তার লজ্জা রাঙা মুখটা মনে পড়তেই আমার হাসি আসছে। খালামণি কিচেন থেকে এসে বলল, মোহনা যাও তোমার ভাবিকে এনাজের রুমে বসিয়ে দিয়ে এসো। আচ্ছা আন্টি। আমার দিকে তাকিয়ে বলল, চলো ভাবি, তোমাকে তোমার রুমে রেখে আসি। মোহনার পিছু পিছু ধীর পায়ে সামনের দিকে এগোতে লাগলাম। যত এগোচ্ছি ততই ভয় করছে। আজকে থেকে নতুন জীবনের নতুন অধ্যায়, নতুন করে পথ চলা, তাও প্রিয় মানুষটার সাথে। বিশাল এক ঘোমটা টেনে বাসর ঘরে বসে আছি। শীতের মধ্যেও কুলকুল করে ঘামছি আমি। আমাকে এখানে বসিয়ে মোহনা চলে গেছে 10 মিনিট ধরে। মনের ভেতর শয়তানি বুদ্ধি ঘুরছে। একবার ভাবছি কাজে লাগাবো, আর একবার ভাবি দরকার নেই। তা নিয়ে এখন দ্বিধাদ্বন্দ্বে ভুগছি। কিছু সময় ভেবে শয়তানি করতে মন সায় দিল। মনে মনে বললাম, সরি এনজিও সংস্থা, আপনার বাসর করা আজ হবে না, মাফ করে দিয়েন। খট করে ছিটকেনি খোলার শব্দ পেতেই নড়ে চড়ে বসলাম। লেহেঙ্গা খামছে শক্ত করে ধরলাম। অভিনয় শুরু করতে হবে। বেচারার জন্য একটু মায়াও হচ্ছে, তবু আমি নিরুপায়। সে ধীর পায়ে আমার সামনে এগিয়ে আসছে। যত এগিয়ে আসছে তত ভয় বাড়ছে। চটজলদি উঠে তাকে দেখে ভয় পাওয়ার ভঙ্গি করে কিছুটা পিছিয়ে গিয়ে বললাম, একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না, দূরে যান বলছি। হঠাৎ আমার এই আচরণে বেচারা পুরোই ভরকে গেল। বিস্ফোরিত চোখে আমার দিকে তাকিয়ে যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে দাঁড়িয়ে রইল। মুখটাকে কাচুমাচু করে বলল, কি করছি আমি?
কিছুই না, যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেই দাঁড়িয়ে থাকেন, একদম কাছে আসার চেষ্টা করবেন না। কাউকে যদি স্পর্শ করতে না পারি তাহলে বিয়ে করে লাভ কি আমার?